বেসিক্যালি দেয়ার ইজ নো প্ল্যান বি। ক্লাস 9-এ আমার বাবা চলে যায়, আমার মা সেটা বুঝতে দেয়নি, সেটা আমার মায়ের কৃতিত্ব। দ্য ওয়ে ইউ ফিনিশড পিপল অলওয়েজ রিমেম্বার দ্যাট। তো অলওয়েজ মানে আমি মক টেস্টে কম পাচ্ছি, আমার দ্বারা হবে না, এটা ভাবার দরকারই নেই। আজকে আমার সঙ্গে আড্ডা দিতে রয়েছে সৃষ্টিশ্রী। নামটা খটোমটো, তাই সৃষ্টি বলে ডাকবো। ও এখন এই মুহূর্তে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারের MBBS এর ছাত্রী। অবভিয়াসলি ওর পুরো যে নিটের জার্নিটা সেটা আমাদের সঙ্গে অক্সিডোমের সাথে হয়েছে। তো এই আড্ডাটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এটা হয়নি। কিন্তু ওই যে কথায় বলে যে বেটার লেট দ্যান নেভার, তাই আজকে আমি পেয়েছি সৃষ্টিকে। তো এখন কেমন আছিস সেটা সবার আগে বল, কেমন চলছে জীবন এবং ডাক্তারির পড়াশুনো কেমন লাগছে? ভালোই লাগছে সব কিছু নিয়ে, যেটা মানে নিটের সময় যেই প্যাশনগুলোকে ছেড়ে দিয়েছিলাম সেটাও চলছে, সঙ্গে পড়াশোনাও চলছে, কলেজও চলছে। ফার্স্ট টাইম কলেজ লাইফ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো তুই তো শুনছিলাম যে তুই ক্রিকেট খেলতে খুব ভালোবাসিস, তো কোনটা বেশি কঠিন লাগে, ক্রিকেটে 6 মারা নাকি নিটে এবছরের যে ফিজিক্স প্রশ্ন ছিল সেটাতে 4 নম্বর পাওয়া প্রতিটা প্রশ্নে? দুটো একদমই আলাদা বিষয়। তবে আমার মনে হয় এবছরের নিটের কোয়েশ্চেনটা টাফ ছিল, খুব টাফ ছিল। টাফ ছিল এবং এবছরই টাফেস্ট পেপারে, মানে যেটা ইতিহাসের আমার মনে হয় নিটের এত কঠিন প্রশ্ন কবে লাস্ট হয়েছে কেউ জানে না, যেখানে বায়োলজি এবং ফিজিক্স দুটো একসাথে কঠিন হয়েছে। এবং সেখান থেকে আমার মনে হয় যখন বেশি প্রশ্নপত্র যখন বেশি কঠিন হয় তখন সাফল্যের স্বাদটাও বেশি মিষ্টি। তো দেখ এখন কোনো চাপ নেই, এখন ডাক্তারি পড়ছিস, তো চাপ তো কমেছে। তো এখন এই মুহূর্তে মানে মানসিক কি মানে এখন কি মনে হচ্ছে যে নিটের জন্য এনসিইআরটি পড়াশোনাটা কঠিন ছিল নাকি এখন ডাক্তারি পড়ছিস সেটা বেশি কঠিন লাগছে? কঠিন লাগছে কিন্তু ভালো লাগছে, কারণ একসময় আমি এটাই পড়তে চেয়েছিলাম। কষ্ট হচ্ছে অনেক, মানে মনে হচ্ছে সারাদিন বসে থাকলেও এই পড়াটা বোধহয় কমপ্লিট করতে পারবো না, বাট ওটার পড়ার ক্ষেত্রে একটা আলাদা বিষয় ছিল, ওখানে একটা স্ট্রেস ছিল যে আমাকে চান্সটা পেতেই হবে, আমি পাবো কিনা এই ভাবনাটা থাকতো। এখানে তুই জানিস যে পাস করবি, হ্যাঁ আমাকে পড়ে নেব, আমি মোটামুটি কমপ্লিট করে নেব। তো ওই জিনিসটা আর ভালোও লাগছে, কারণ যেই জিনিসগুলো ভেবেছিলাম একদিন জানবো, হিউম্যান বডি নিয়েই পড়ছি, দেখছি সেগুলো অ্যানাটমিতে চোখের সামনে, আমার বেশ ভালো লাগছে। মানে যেটা আমি তোদেরকে হয়তো পুরো একটা বছর ধরে পড়েছিলাম তার বাইরেও অনেক কিছু পড়েছিলিস, কিন্তু এবার শুধু পার্টিকুলারলি সেই জিনিসটাকে নিয়েই ভালো লাগছে, ভালো লাগছে পড়তে। হ্যাঁ খুবই ভালো লাগছে। আর যখন ওই কোয়েশ্চেন পেপারটা পেয়েছিলাম আমি বুঝেছিলাম যে অবভিয়াসলি এটা টাফ, কারণ টানা তো আমি পরীক্ষা দিয়েই গেছি মক টেস্ট, তো যে অনেকগুলো 70-80টা পেপার দিয়ে গিয়ে ওখানে বসে বসে বুঝতেই পারবে যে এটা একটু অন্যরকমই ছিল। আর আমি বারবার এটাই বলে যাচ্ছিলাম যে ভয় পাওয়ার কিছু নেই, বারবার এটাই বলছিলাম, কারণ ইন্ডিয়ার সমস্ত স্টুডেন্টের কাছে ওই একই পেপারই গেছে। মানে তোর পরীক্ষা হলে বসে 2025 এটা মনে হচ্ছিল, এটা মনে হচ্ছিল যেটা কঠিন কেউই পারবে না। আমার মনে হচ্ছে আমি একটাই কথা বলছিলাম, আমার একার কাছেই পেপারটা আসেনি, ইন্ডিয়ার সমস্ত স্টুডেন্টের কাছে এই পেপারটা। না আমার মনে হয় এইটা যে তুই নিজেকে বলতে পেরেছিস পরীক্ষা, বলছিলাম এটা, কারণ স্যার আপনিই বলেছিলেন যে ওই ঘন্টা পর শেষ ঘন্টি অবধি তোমাকে হচ্ছে লড়ে যেতে হবে। আমার এটা খুব ভালো বললি, কারণ এইটাই লোকে ভাবতে পারে না, মানে আপনার কথাটাই মনে হচ্ছিল আমার তোর যে কঠিন, তুই যে বুঝে গেছিস যে এটা শুধু আমার কাছে কঠিন নয় সবার কাছে কঠিন, এইটাই লোকে ভুলে যায়। লোকে তখন ভাবে না আমাকে সব করতে হবে, 720-তে 720 পেতে হবে, কিন্তু সব বলে 6 মারা যায় না। তাই তুই তো ক্রিকেট খেলিস জানিস, সব বলে কি 6 মারা যায়? সব বলে কি স্টেপ আউট করে মারা যায়? ডাকও তো করতে হয়, বল ছাড়তে হয়। তো এখন তো তুই ডাক্তারি পড়ছিস, স্বপ্ন পূরণ হয়ে গেছে তোর, তো এই যে স্বপ্ন দেখা এটার শুরু কবে থেকে? ছোট থেকে, যখন থেকে মানে একটু বুঝতে শিখেছি মানুষ বড় হয়ে কিছু করে, কিছু হতে হয়, তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি এটা পড়বো, কারণ আমি দেখেছি যে ডাক্তারদেরকে একটু আলাদা চোখেই বোধহয় দেখে, অন্যভাবেই দেখে সমাজে। তো আমার মনে হয় আর এই জিনিসটার মধ্যে একটা আলাদা থাকে, যখন একটা মানুষ সুস্থ হয়ে যাচ্ছে তোমার থেকে, এগুলো যেগুলো দেখেছি আমি, তো আমার তখন থেকেই মনে হয়েছে আমি ডক্টরই হব। বুঝলাম। না জেনারেলি আমাদের সোসাইটিতে যে ব্যাপারটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমি দেখেছি যেটা, যে আমাদের থেকেও মা বাবাদের ইচ্ছা বেশি থাকে যে আমার ছেলে বা মেয়ে ডাক্তার হোক। আমার ক্ষেত্রে বিষয়টা, আমার মা বাবা ছোট থেকেই কিছু চাপিয়ে দেয়নি, কোনো দিনও কোনো পড়াশোনা নিয়ে খারাপ করি ভালো করি কিছুই বলেনি।
আমার তুই ইচ্ছে বাংলা ছিল- মিডিয়ামের স্টুডেন্টই বাংলা- ছিলিস? হ্যাঁ, আচ্ছা, বাংলা এবং medium। ক্লাসে কি ফার্স্ট হতিস তুই নাকি? হ্যাঁ, আমি সব সময় ফার্স্ট হয়েছি না, ছোটবেলায় ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, হাই স্কুলে এলাম তখন আরো বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এলো, তখন স্টুডেন্ট সংখ্যা বাড়লো, তো আমি হতাম, আমার সবসময় টার্গেট থাকতো আমাকে একে পেরোতে হবে, আর আমি করেই ছাড়তাম যেটা ভাববো। কোন স্কুল তোর? আমার গ্রামের পাশেই স্কুল, বাবুপুর এগ্রিকালচারাল হাই স্কুল। এটা তো কোথায়? এটা আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, হলদিয়া। আচ্ছা, তো ওখানেই আমার গ্রামের নাম দেউলপোতা, ওরই পাশের গ্রাম, ওখানেই আমি একদম ক্লাস 5 থেকে 12 ক্লাস অবধি 12 পড়েছি। অবধি ওখানেই পড়েছি। তো সেই জন্য কি মানে একটা ছোটবেলা থেকে কি সেই অনুযায়ী কিছু মানে মা বাবারা অনেক সময় করে যে এক্সট্রা, যেন অনেকে এটা বলতে আমি শুনেছি যে লোকে আমাকে অনেক মেসেজ আসে, হ্যাঁ। আমার বলে আমার বাচ্চা 2-তে পড়ে, 3-তে পড়ে এবং ডাক্তার হতে চায়, এখন থেকে কি করা উচিত? তো দেখেছি বহু মা বাবা এটা নিয়ে কনসার্ন এবং আমার কাছে বহু মেসেজ আসে। দুদিন পরে এটাও হয়তো মেসেজ আসবে, এখনো আসেনি, কপাল ভালো, যে ডাক্তারবাবু আমি ফ্যামিলি প্ল্যানিং করছি, প্রেগনেন্সি এসছে আমার, তো বাচ্চা পরবর্তীকালে ডাক্তার হবে, তো এখন প্রেগনেন্সি অবস্থায় আমি কি কি করলে আমার বাচ্চার মধ্যে সেই ডাক্তার তো ব্যাপারটা ঢুকে যাবে। এখন অবধি এই মেসেজটা আসেনি, বাট সেই দিকেই এগোচ্ছে আর কি দিন। না, আমার ক্ষেত্রে বিষয়টা হয়েছে আমরা গ্রামের দিকে থাকি, তো এসব নিয়ে অতটা চাপ নেই। পড়ছে, পড়াশোনা করছে, যেমন ভাবে করছে, সায়েন্স নেব এটা ইচ্ছে ছিল, তো আমি সেভাবেই এক্সাম দিয়ে করি। তো যখন 11-এ উঠলাম তখন সবকিছুটা আমি ফোন দেখছি, আমি কিভাবে কি করতে হবে আমি ঠিক করছি। তো তখন গিয়ে মানে আলাদা করে এক্সট্রা ডাক্তারি পড়বে বলেই যে চাপ দেওয়া ওরম কিছু ছিল না। ম্যাথ আমার ফেভারিট সাবজেক্ট ছিল, ম্যাথামেটিক্স, ছোট থেকে ম্যাথের প্রতি ভালোবাসা ছিল। দেন তো পিসিএমবি নিই 11-এ উঠে। দেন যখন দেখলাম যে আমি ডাক্তারিটা তো আমার স্বপ্ন ছিল পড়বো, তখন ধীরে ধীরে করে ম্যাথের দিক থেকে একটু এটা সরতে থাকে, কারণ এটা আমাকে পড়তে হবে। দেন আমি 2023 আমার এইচএস, আমি তখন এটা নিয়ে কিছু ভাবিনি যে কি করব কি পড়বো। মানে তুই এইচএস এর পরেই ভেবেছিলিস যে আমি, পরেই কারণ তোরা ভেবেছিলাম, সেইভাবে মানে ওইভাবে কেউ গাইডও করেনি। গাইড করেনি, ওটা আমি যা ভেবেছি নিজেই ভেবেছি। তো তখন গিয়ে আপনার ভিডিও আমার আর সামনে আসে যে কোনো বড় কোচিং ইনস্টিটিউট ছাড়া নিজে কিভাবে বাড়িতে বসে পড়া যায়। আপনার পুরো ভিডিওটা দেখি, মাকে বলি যে আমায় ফোনটা কিনে দাও, আমি স্যারের কাছে পড়বো। তো দেন আফটার নিড আমি এনসিইআরটি বই কিনি, তার আগে আমার কাছে শুধু ফিঙ্গার টিপস ছিল, সেটা অনলাইনে কেনা। দেন আমি ওখান থেকে আপনার কাছে পড়া শুরু করি, দেন জয়দীপ স্যার, সমিত স্যার, ওনাদের কাছে পড়া শুরু করি, আমার বেশ ভালো লাগছিল। তো মানে আপনার পড়ানো তো খুবই ভালো লাগছিল, কারণ আপনি এত সুন্দর করে পড়াতেন, আর এনসিইআরটির গুলো মানে আমার যেন চোখের সামনে ভাসতো। 11-12-এ তার মানে তুই বোর্ডসের জন্য যে ফোকাস করেছিলিস, boards এর জন্য। এটা কি তোর জীবনের কি কি মনে হয়, ঠিক ডিসিশন মনে হয় নাকি তোর না, মনে হয় যে তখন থেকেই absolutely not. প্রিপারেশন নিলে ভালো হতো? অ্যাবসলিউটলি নট, বিকজ আমি তখন জানতাম না বলে আমি ওটার প্রিপারেশন নিইনি। যদি আমার কাছে কোনো গাইড থাকতো, কেউ বলতো এটা বলতো, তাহলে আমি অবশ্যই নিতাম। আমি ওটা তো সেই সময় তোকে কেউ কখনো কোচিং এ ভর্তি হতে বলেনি বা? না, সেই ব্যাপারটা ছিল না, কারণ আমি বলছি না আমি যেটা করেছি নিজের মতো করেই করেছি। তো তখন আমি টিচারদেরকেও বলতাম, তো ওভাবে যে কেউ ডাক্তারি পড়বে ওখানে এমন নয় যে আমাদের স্কুল থেকে কেউ পায়নি, আমাদের স্কুলে আগেও অনেকে অলরেডি ডক্টর হয়েও গেছে, আমাদের গ্রামেও ডক্টর রয়েছে, বাট ওইভাবে গাইডটা ছিল না। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি বোর্ডটা আগে দিই ভালো করে, বোর্ডসটা হয়ে গেলে আমি দেন তখন ভাববো যে আমি কি করে পরবর্তীকালে নিটের জন্য আমি পড়তে পারি। তাহলে 2024-এ তুই প্রথমবার নিটের প্রিপারেশন নিচ্ছিস, তো এত প্রথম কথা এটা আমাকে একটা জিনিস বলে দে, এত ইনস্টিটিউট রয়েছে চারদিকে, তো সেখান থেকে তুই হঠাৎ করে মানে আমাদের কাছেই পড়বি, এটা কেন? মানে স্যার ফার্স্টলি আমার এটা একটু মানে আপনারা বাংলায় পড়াতেন, শুধুমাত্র বাংলার জন্যই বিষয়টা আমার তো আমরা ইংরেজিতে পড়াই অ্যাকচুয়ালি। পড়ানোটা তো ইংরেজিতে, মানে এটা নিয়ে অনেকে কনফিউশন হয়, না না না, অনেকে ভাবে এসে তারপরে দেখে আমরা ইংরেজিতে। এক্সামও তো দিয়েছি ইংলিশেই, তো সেটা নিট তো তুই এটা বুঝেছিস যে নিট কিন্তু ইংরেজি ছাড়া হবে না। হবে না, হবে না। আর NCERT আমার অ্যাকচুয়ালি অসুবিধা হয়নি ছোট থেকে, মানে আমি এনসিইআরটি তো যেটা যখন কিনলাম তো ইংলিশেই আমি পড়েছি, আমার পড়তে কখনো অসুবিধা হয়নি। হ্যাঁ, অক্সিজেন কেন হঠাৎ করে? হ্যাঁ, তো ওটা আমি দেখেছিলাম ইন্টারাকশনটা বাংলায় হচ্ছে, মানে একটা হোমলি ফিল হলো। অ্যান্ড দেন অফকোর্স এটার সত্যি কথা বলতে আর্থিক দিক থেকে এটা অনেকটা সুবিধাজনক ছিল, মানে আমার পক্ষে এটা বেয়ার করা। কেন তোর ফ্যামিলিতে কি চাপ নাকি? হ্যাঁ, আমার ক্লাস 9-এ আমার বাবা চলে যায়। তো আচ্ছা, সেটা কিভাবে? আমার বাবার ক্রনিক কিডনি ফেলিওর ছিল। সেটা কি মানে ডায়াগনোসড ছিল? ডায়াগনোস ছিল, ডায়ালিসিস হয়েছে 2 বছর 7 বছর আগে। বাবা ট্রান্সপ্লান্টের হবে কোনো চেষ্টা করা হয়নি, কিডনি ট্রান্সপ্লান্ট? ভাবা হয়েছিল, বাট সেভাবে ওই এটা বেয়ার করার মতো, যেহেতু আমি একা, আমার
ওসব ভাবার মতো তার মানে বাবা চলে যাওয়ার পরে মায়ের ওপরই সব। মায়ের ওপরই সবে হয়। আর দেন আমার এক দাদা, আমার মামার ছেলে, ও আমার পুরো পড়াশোনার ব্যাপারটা নিজের এতে নিয়ে নেয়। ওই আমাকে আশা যোগায় যে তুই পড়, আমি তোর পেছনে আছি, যত ইয়ে হোক আমি তোর পাশে আছি, তুই যা করবি। আর ও আমাকে বিশ্বাস জুগিয়েছে যে তুই করতে পারবি, এটা নিয়ে ভয় পাস তো ডাক্তার হওয়ার পরে তোর প্রথম কার কথা মনে পড়লো, যে দাদা, মা না বাবা? ফার্স্ট তো আমি ছুটে গিয়ে বাবার ছবিতে প্রণাম করেছিলাম। আমি ফার্স্ট কাজ ওটাই করেছিলাম, মাকে বলেছিলাম। ফার্স্ট কলটাই দাদাকে ছিল। যে আমি তো রেজাল্ট কবে বেরিয়েছিল? ওটা বেরিয়েছিল আই থিঙ্ক জুনে, সামথিং জুনের। তো রেজাল্ট দুপুরবেলা রেজাল্ট বেরিয়েছিল না হঠাৎ করে? তো কি করছিলিস তখন তুই? আমি ফোন নিয়ে চেক করছি রেজাল্ট, কিন্তু মা জানে না। আচ্ছা। মা ঘুমোচ্ছিল। মাকে তো বলিওনি যে এরকম কাউন্ট করে এরকম হচ্ছে। মানে এবছর খুব আনপ্রেডিক্টেবল বছর ছিল, কেউ জানে না। মা বারবার জিজ্ঞেস করছিল কিছু তো বল, যে মানে এটা না হলে কিছু তো করতে হবে। আমি মাকে বলছিলাম কিছু না হয় আমি তো মোটামুটি একটা স্কোর করবোই, বিডিএস যা হবে আমি নিয়ে নেব, আর আমি দেবো না এটার জন্য এতটা খরচ। না, তোর যখন 500, 15, 20, 25 একটা নম্বর আসছিল, তখন- তুই তো জানতিস যে হওয়ার একটা চান্স হ্যাঁ, আছে। কিন্তু সেটা তো মানে সিউরিটি নয়। ছিল না। না, আমি দেখছিলাম ভিডিওতে যে এরকম হলে কাটআপ গুলো হয়ে যেত, তো আমি ওটা মাকে বলিনি। তো হঠাৎ করে রেজাল্টটা দেখি যে এটা এবার আমার হবে, দেন আমি মাকে বললাম। ফার্স্ট কাজটা ছিল বাবার ছবিতে গিয়ে প্রণাম করা, দেন দাদাকে ফার্স্ট কল যে আমার হয়ে গেল। আচ্ছা, এটাই কেউই মানে- জানতো না যে হবে, অ্যাকচুয়ালি ওটা একদম সাডেন ছিল। আচ্ছা। খুবই খুশি হয়েছে এবং মানে বিশাল খুশি। বিশাল খুশি। মা তো মানে তো কেঁদেই মনে হলো আর ফেলেছিল। ঝামেলা নেই। হ্যাঁ, একটা তো রিলিফ। মানে এটা বললি মা কেঁদে ফেললো? মা কেঁদে ফেললো অ্যাকচুয়ালি, মা চোখে জল ছিল। তারপর ধীরে ধীরে একে ওকে সবাইকে, অনেকেই তো বলেছিল একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টের ক্ষেত্রে এখান থেকেও। তারপর তোরা পড়েছিস এমন জায়গায়, সেও মানে ডক্টর লুজারের কাছে না, পড়েছিস। এরকম কোনো তুই ব্যাপার জানিস না। আমাদেরকে ডক্টর লুজারকে অয়নকে ফোন করে বলে যে হ্যালো, লুজার কোচিং বলছেন? আমি ভাবি তো অনেকে ভাবে যে ডক্টর লুজারের কাছে পড়ে আর ডাক্তার কিছু নেই, বাট আমার মা আপনার পড়ান দেখতো আর আপনার বড় ফ্যান, আপনাকে কবে আসতে পারিনি অতটা দূর থেকে, বাট বলেছিল আর তুই যাচ্ছিস স্যারকে আমার কথা বলিস। মানে আমি ক্লাস করতাম, মা পাশে থেকে মাও শুনতো ক্লাসগুলো শুনতো, আর আমিও যে বলতাম উত্তরগুলো, মা বুঝতো যে হয়ে যাবে। মা দেখেছিল প্রিপারেশনটা, আপনি যেটা বলেছিলেন শুধু পড়া নয়, কাউকে একজনকে সামনে রেখে বা না রেখে নিজের মনে পুরোটাকে একটা মাইন্ড ম্যাপিং করা যায়। মাইন্ড ম্যাপিং, আমি ভিজুয়ালাইজেশন। পুরো মাকে সামনে বসে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে শুরু করে পুরো NCERT বলে ফিজিক্যাল দিয়েছি। কেমিস্ট্রির যে এগুলোও ছিল, লগুলোও ছিল সেগুলো, আর বায়োলজি তো পুরোটাই পুরো মাকে সামনে রেখে এই ওই। তো মা খুব আশা ছিল যে এবছর হয়ে যাবে, বাট আফটার এক্সাম মা একটু শক ছিল যে এত প্রিপারেশন ও দেখেছে, আমি স্টিল কি করে বলছে হবে না। একদম তোর মা কাঁদলো, তুই জিতে গেলি, সাকসেসফুল হলি। ঠিক এখান থেকে আমি 1 বছর আগে চলে যাচ্ছি, অর্থাৎ তোর নিট প্রিপারেশনের প্রথম বছর, সেদিন এবং তুই নিট 2024 দিয়ে রেজাল্ট বেরোলো এবং হলো না। তো সেটা তোর কতটা তুই আঘাত পেয়েছিলিস বা কি মনে হয়েছিল তখন? ওটা আমি বেশ ও বছর মানে ওই বছরটা আমার এক্সাম ভালো গিয়েছিল, তো আমি ভাবলাম ওটা আমার হয়ে যাবে। আর মার্কস তুই তো বায়োলজিতে কিরকম ভালো নাম্বার পেয়েছিস? 180 পেয়েছিলাম। আচ্ছা, মানে আমার 2024 সাবজেক্টটাতে। হ্যাঁ, ফিজিক্স আর বোটানিতে একটু কম পেয়েছিলাম। তো আমি তো ভালোই জানতাম এরকম স্কোর হচ্ছে, 600 কাছাকাছি হলো তো হয়েই যায়, তো আমিও পেয়ে যাচ্ছি। তো এই আনন্দে আমি ঘুরছি এদিক ওদিক, মামা বাড়ি বাড়ি। তো আমি ওটা একটা ইভেন্টেই ছিলাম, বিয়ে বাড়ির একটা অনুষ্ঠানে ছিলাম, আর ঠিক ওই মুহূর্তেই রেজাল্টটা বেরোয়। আমার মনে আছে ভোটের দিন, ভোটের একটা রেজাল্ট ছিল ওই দিন, সেম ডেতে আমার নিটের রেজাল্ট বেরোয়। আর আপনার সেই পডকাস্টটা দেখছি যে আনপ্রেডিক্টেবল কাট অফ, এইরকম একটা। তো আমি তো তারপরে আমি জানতামও না রেজাল্টটা ওই দিন বেরোচ্ছে, কারণ বিয়ে বাড়ির অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখি 588 আমার নাম্বার, আর মানে কাট অফ যেতে চলেছে 640+। তো কোনোভাবেই চান্সেস নেই। আমি প্রচুর কেঁদেছি বিয়ে বাড়ির অনুষ্ঠানে, কেউ তো বুঝছে না ওখানে কি হয়েছে, সবাই বলছে ব্যর্থতা হবে, কিন্তু কি ব্যর্থতা কেউ কাউকে বোঝাতে পারছি না, শুধু মা জানে। মা কাঁদছিল না, মা জানে আমি কতটা ভেঙে পড়েছি, যেখানে আমি আশা রেখেছিলাম হবে। মা একদমই কাঁদেনি, আর আমি প্রচুর কেঁদেছিলাম ওই একদিনই। তার পরের দিন থেকেই আমি দাদাকে বলি যে না, আমায় আরেকটা সুযোগ দাও, আমি আরেকবার দিতে চাই, আমি এতটা এগিয়ে এসেছি। দেন তারপরে আবার শুরু হলো। তো সেখান থেকে আমার বক্তব্য, এত কাছ থেকে না পাওয়া, ভালো নম্বর পেয়ে না পাওয়া,
তো তারপরে তুই নিজেকে বোঝালি কিভাবে যে না আর এক বছর ড্রপ নিতে হবে? হ্যাঁ, মানে আমার ওই সেলফ ডাউটটা একটু কম, মানে আমার মনে হতো আমি পেয়ে যাব, কারণ আমি এতটা এগিয়ে এসেছি, মানে আরো যদি আমি প্রিপারেশন নিই তো আমার যে তাহলে তুই সময় নষ্ট করিসনি একদম? সময় নষ্ট করিনি, পরের দিন থেকে মানে আবার যখন আপনাদের কোর্সটা চালু হলো তখন তো বোধহয় শুরু হয়ে গেছিল, আমি নিইনি কারণ আমি ভেবেছিলাম আমার পাবি। দেন আবার যখন ওইটা ওপেন করা হলো যারা পেলো না তখন আমি ওখানে ভর্তি হই। আবার সেই একই ক্লাস করলি? কিভাবে আবার ক্লাস করলি, লাইভ ক্লাস? না, সব ক্লাসগুলো করিনি, কারণ স্যার আমার তো একদমই আপনার বললাম 180 পেয়েছিলাম, তো ওটা ছিল, আমি বললাম যেগুলো আমার হয়ে আছে সেগুলো করে আমি সময় নষ্ট করব না। আমি এমসিকিউজ প্র্যাকটিস করতে থাকলাম, আরো বই কিনলাম, শুধু এমসিকিউজই প্র্যাকটিস করতে থাকলাম, আর ফিজিক্সটা আরেকবার করে এগোলাম, যেহেতু আমার ফার্স্ট ইয়ারে ফিজিক্সটা কম এসেছিল, দেন আমি ওইটা করতে থাকলাম। আর আপনি যা বলতেন আমি আমার কি কথা শুনেছিস তুই? যেমন লাস্ট ডেতে আপনি সবসময় বলতেন যে মানে পরবর্তীতে তো কি হবে জানি না, আমি যা করতে পারি বর্তমানেই আমি কাজটা করতে পারি, আরো কি করে বেটার করা যায়, বিশেষ করে হচ্ছে যে ভুলগুলোকে কারেকশন করা, যেই ভুলগুলো হচ্ছে মক টেস্টে। আমি ওই ইয়ারে একটা মক টেস্টের যে র্যাঙ্ক টেবিলটা বেরোতো 10-এর মধ্যে একবারও আসিনি, আমার খারাপ লাগতো বেসিক্যালি, কারণ আগের ইয়ারে 2024-এ আসতাম তাও, কিন্তু আমি একবারও পাচ্ছি না। কিন্তু কেন জানি না আমি ওই ভেঙে পড়াটা আমার মধ্যে ছিল না, ভুলগুলো কারেক্ট করতাম, আবারও দিচ্ছি তাও 10-এর মধ্যে আসতেই পারছি না, একটা ওই হতাশাটা থাকতো, কিন্তু ভেঙে পড়তাম না যে হচ্ছে না মানে তোর মধ্যে একটা মানে ক্রিকেট খেলিস বলে তোর একটা পজিটিভিটি, তোর একটা মানে স্পোর্টসম্যান মেন্টালিটি রয়েছে, স্পিরিট রয়েছে, তো আমি কোনোদিনই ভেঙে পড়তাম না যে আমি করে নেব, আমাকে করতে হবে, বেটার করতে হবে, সে মক টেস্টে সে আমার 400 আসুক 500 আসুক আমার কিছু যায় আসে না, ভুল কারেক্ট করতে যে করতিস। আর কি শুনেছিস আমার কথা? এই যে পরীক্ষা দেওয়া নিটের আগে এরকম? হ্যাঁ, ওই যেটা হয়েছে মাস্টার স্ট্রোকের আগে, আপনি 2 মাস আগে যেটা বলেছেন যে অনেকেই তো, এটা তো ম্যারাথন, এটা স্প্রিন্ট নয় যে তুমি একবারে করে, এটাকে ধীরে 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 করে মানে কনসিস্টেন্সি মেনটেন করার কন্টিনিউয়াস এফোর্ট। তো আমি ওইটাই মনে করতাম, 2 মাস আগে থেকে আমি মক টেস্ট দেওয়া শুরু করি, যেটা আপনি বলেছিলেন 2 থেকে 5টা, মানে ব্রেনকে ওইভাবে রেডি করা ওই দিনের জন্য। তো আমি মার্চ থেকে শুরু করে নিটের 2 দিন আগে অবধি পরীক্ষার রোজ দিয়েছি 2 থেকে 5টা অবধি, ঘাম ঝরে পড়ছে, গরমকাল, স্টিল আমি অনুষ্ঠান বাড়িতে খেতেও যাচ্ছি, এসে আমি 2 থেকে পরীক্ষা দিচ্ছি, মক টেস্ট পেপার কিনছি, এগোচ্ছি, কোথাও এনরোল হইনি, অক্সিজমে তো মক টেস্ট দিতাম, প্লাস হচ্ছে বই কিনেছিলাম সেখান থেকে, ফোন থেকে বিভিন্ন ইনস্টিটিউটের মক টেস্ট পেপার নিয়ে আমি রোজ দিয়েছি। তো এত পরিশ্রম করেছিস, তখন কখনো 635 হচ্ছে, কখনো আবার 580ও হচ্ছে, কখনো আবার 550 হচ্ছে কোশ্চেন পেপারের ডিফিকাল্টি অনুযায়ী, কিন্তু কোনোদিনই ওই ভেঙে পড়িনি যে হবে না, মানে তুই একদম প্রসেসের উপর বিশ্বাস এক্স্যাক্টলি, আপনি যেটা বলতেন যে এনজয় ইওর প্রসেস, মানে রেজাল্ট কি হবে প্রসেসটাকে এনজয় করা, আমি এনজয় করতাম লিটারালি। আর তোর মজা পেতিস যে নাম্বার কম হচ্ছে পরেরটা বাড়ছে, এর মধ্যে একটা থ্রিল আসতো আমার, এইটা যদি না আসে তাহলে কারোর পক্ষে। এবং আমি সবসময় এটা বলি যে যারা অ্যাকচুয়ালি, আমি বলে দিই যে প্রত্যেকদিন পরীক্ষা দে 2 থেকে 5টা অবধি, ভুল ঠিক কর এবং সেটাকে কারেক্ট করে পরের পরীক্ষায় বস, এই কথাগুলো আমি বলি যে যারা শুনবে তারা পাবে, কিন্তু অ্যাকচুয়ালি সবাই শুনবে না অ্যাকচুয়ালি যে। এবং আমি কিন্তু দেখেছি যারাই সাকসেসফুল হয়, যারা বলে, তারা কিন্তু প্রত্যেকেই বলে এটা সে শুনেছে, তো এটা শুনলে কিন্তু সাকসেসফুল মানে হতেই হবে। এবার সবাই এটা শুনতে পারে, সবাই 2টো পরীক্ষা দিয়ে তারপরে ভাবে যে ঠিক আছে না আমি ওটা রেগুলার দিয়েছি, আমি এখন এসে ভাবছি যে আমি কি করে টানা 2 মাস ওটা দিয়েছি, আগের ইয়ার ঠিক এই মোমেন্টে আমি দিতাম, আর ওই 5টা অবধি দিয়ে একটু বাইরে পাড়ায় ঘুরে টুরে এসে আবার 6টা থেকে কারেক্ট করতে বসলাম, কোনগুলো ভুল করলাম কোনগুলো ঠিক করলাম, দিয়ে আবার পড়তে বসলাম সন্ধ্যেবেলা। আর রাত জেগে খুব একটা পড়তাম না, মানে টাইম বেশি দিতাম না পড়ার প্রতি, ওই সকালে উঠে একটু পড়তাম, দুপুরে একটু ফিজিক্সের কোশ্চেন করছি, দিয়ে ওইভাবে। তো ফিজিক্স তুই বারবার বলতিস আগে প্রথম বছর ফিজিক্সে কম পেয়েছিস, তো ফিজিক্স নিয়ে বহু স্টুডেন্টেরই ভয়, তো ফিজিক্স ইমপ্রুভমেন্টটা তোর কিভাবে, তার জার্নিটা কি, ফিজিক্সের জার্নিটা? অ্যাকচুয়ালি ফিজিক্সে ভয় ছিল না, ভালোই লাগতো, বাট মার্কস কম এসে গেছিল। আমার জয়দীপ স্যারকে খুব ভালো লাগতো, মানে খুবই ভালো লাগতো, ওনার ক্লাস আমি মিসই করতাম না, আমি ক্লাস করতাম, এন্ড স্যার যখন 2 বছরই তুই জয়দীপ স্যারের ক্লাস করেছি, স্যার যখনই কোশ্চেন একটা দিয়েই মানে কোশ্চেন সলভ তো হতো, আমি চটচট করে করতাম যে তাড়াতাড়ি করে কি করে আগে উত্তরটা দেওয়া যায়, তো আমি ওটা দিতাম,
আর স্যারের কথাগুলো খুব ভালো লাগতো, মজা করতেন স্যার, আমার খুব ভালো লাগতো। আমি স্যারের ক্লাস করেছি, কন্টিনিউয়াস এমসিকিউজ প্র্যাকটিস তো করেইছি। আর আমি নোটস কয়েকটা নিতাম না, জাস্ট কিছু ইম্পর্টেন্ট স্যার ট্রিক্সগুলো বলে দিয়েছিল এইটাকে কিভাবে সহজে একটা বড় অঙ্ককে করা যায়, ওইগুলো লিখে রাখতাম খাতায়। বিশেষ কিছু নোটস ছিল না, প্রচুর অঙ্ক মানে প্র্যাকটিস করেছি, প্রচুর করে এমসিকিউজ গুলো প্রচুর করেছি। তো সেখানে কি এখন পড়াশোনা করছিস না পড়াশোনা ছেড়ে দিয়েছিস এমবিবিএস এ, নাকি বেশি করছিস? করেছি না, বেশি তো করছি না, কারণ একটা প্রবলেম হচ্ছে বাড়ি ছেড়ে দূরে। তুই কি হোস্টেলে থাকিস? না হোস্টেল নয়, পিজিতে থাকি। হোস্টেলে থাকিস নি কেন? র্যাগিং ট্যাগিং এসবের ভয়? সেই অ্যাকচুয়ালি জন্য হোস্টেল পাইনি আমি, এখনো অ্যালটমেন্ট হয়নি। আর তো পড়া কমেই গেছে বেসিক্যালি। তাহলে কলেজে কি তুই এখন মানে কি মানে পার্টি মোডে আছিস? না না, আমাদের কলেজে তো ওসব নেই, বাট পার্টি মানে পলিটিক্স বলছিস না, পার্টি মানে মজা ফান? হ্যাঁ একটু তো আছি। কি কি করছিস কলেজে তুই? আমার যেগুলো, আমার গান করতে হয়, মিউজিক ক্লাব জয়েন করেছি, ডান্স ক্লাব জয়েন করেছি, প্রোগ্রামেও নাম দিচ্ছি, পার্টিসিপেট করছি, তো এইগুলো করছি। বিকেলে কলেজ ফিরে এসে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যাচ্ছি। ক্রিকেট খেলছি। তুই কি ব্যাটিং করিস নাকি? ব্যাটিংই করি, ফিল্ডিং করি, এইগুলো বোলিংও করি, সব। তোদের অ্যাগন ট্যাগন এগুলো হচ্ছে ফেস? এখন হচ্ছে তো, আমাদের রিসেন্টলি হবে সামার অ্যাগন। তুই কি অ্যাগনে পার্টিসিপেট করছিস? করছি, সলিয়াসে রয়েছে আমাদের ডান্স ক্লাব। ডান্স ক্লাব। তাহলে তুই একদম পুরো প্রপারলি কলেজ লাইফকে এনজয় করছিস? হ্যাঁ, উইথ পড়াশোনা। তাহলে তো পড়াশোনাটা না, সে ঠিক আছে। তা আমার বক্তব্য যে তাহলে এই যে এতদিন তোর যে 2025টা মানে বিভৎস পরিশ্রম করেছিস তুই, হ্যাঁ অ্যাকচুয়ালি এবং করেছি। তুই একদম একটা রুটিন মেনটেন করেছিস, Routine রোবটের মতো হয়ে গেছিস আমার মনে হয় একটা। না রোবট ঠিক হয়নি, আমার ভালো লাগতো তুই এক্স্যাক্টলি। মহাজাতি সদনে এসেছিলিস নাকি? এসেছিলাম, আর আমি হ্যাঁ আপনার ক্লাস করতে এসেছিলাম, বাট 4 দিন ক্লাস হয়েছিল আমাদের সময়। আমি ফার্স্ট দিন এসে খুব অসুস্থ হয়ে যাই, মানে আচ্ছা। রাস্তায় যেতে গিয়ে আমি হঠাৎ করে আমার জ্বর আসে ক্লাস করতে করতে। দেন আমি যেতে যেতে মানে সারাদিন না খাওয়ার জন্য হোক বা যেই কারণেই হোক আমার বমি করি, আমি রাস্তায় যেতে যেতে খুব অসুস্থ হয়ে যাই যে আমি পরের দিনগুলো আসতে পারি না। তো আমি ওইখানটাতে ওই 3টে ক্লাস মিস করি, বাট এক্সাম দিতে এসেছিলাম। বুঝলি। এক্সামটা এক সপ্তাহ পরে ছিল, আমি দিতে এসেছিলাম। মানে তোর একটা মানে প্রপার জার্নি আছে, মানে যেখানে তুই একদম প্রথম বছর ব্যর্থ হলি, সেখান থেকে তুই কাম ব্যাক করলি। তো একটা জাস্ট জানতে আমার ইচ্ছা করছে ব্যক্তিগত স্তরে, যে প্রথম বছর যখন তুই পেলি না, তারপরে তুই আবার যে অক্সিডোমে ভর্তি হলি, সেটা তো খুব আমার কাছে খুব আশ্চর্যের। কারণ যখন কেউ একজন পায় না, তখন তার মনে হয় যে এদের জন্যই পেলাম না, তাহলে অন্য জায়গায় পড়া উচিত। সেই ব্যাপারটা তোর, তুই আবার একই জায়গায় আরেকবার পড়লি, সেটার কি কারণ? হ্যাঁ আমার মনে হয়েছিল এই কারণটা তোকে এই কারণটাই বলছি, কারণ তুই ভিডিও করার আগে থেকেও একটা কথা তুই বারবার বলছিস যে আমি সোললি অক্সিজেন, এই লাইনটা দেখলাম তুই 2-3 বার বললি, সেজন্য জিজ্ঞাসা করছি। মানে অক্সিজেনের প্রতি এত আবেগ আমারও আছে কিনা জানি না, মানে যেরকম ভাবে তুই বলছিস, তো সেজন্য জিজ্ঞাসা করছি। বেসিক্যালি হয়েছেটা কি, আমি সবসময় নিজের ফলটা দেখি, আমি ভুল করেছি যার জন্য পাইনি। মানে আপনাদের কাছে আমি ভর্তি হয়েছি, আর মানে পড়তে পড়তে স্যারদের প্রতি একটা এসে গেছিল যে আমাদের স্যাররা তো ভালো, আপনার পড়ানো তো আমার খুবই ভালো লাগে, যে আমি একটা জিনিস আমি মানে জাস্ট পড়ছি, এনসিইআরটিটা পড়ে নিলাম, আমার মনে থেকে যাচ্ছে, আমার একদম ছবির মতো মনে হচ্ছে লাইনগুলো। তো তখন আমি ভাবলাম যে ফলটা হয়েছে ওটা আমার থেকে হয়েছে, আমি কোথাও ফাঁকিবাজি করেছি, এটা তো কোনো কথা নেই। কিন্তু অক্সিজেনের কোনো দোষ নেই, যেটা দোষটা ছিল আমারই। আমি পড়লে, আর আমার মাই বলেছিল পড়লে স্যারের কাছেই পড়বি, কারণ আমার মাও পড়া শুনতো বাস থেকে। তো না আমরা দেখ চেষ্টা করি, আমরা সিলেবাসও মনে অনেক আগে শেষ করি, হ্যাঁ, স্যার। যেটা অনেকে হয়তো মার্চ এপ্রিলে শেষ করে। আমি কিন্তু সবসময় মনে করি যে সিলেবাস অ্যাজ আর্লি অ্যাজ শেষ করা উচিত, আমরা তারপরে আবার ক্র্যাশ কোর্সে রিভিশন অ্যাকচুয়ালি করার অনেকে চেষ্টা করি। আমাকেও বলেছে ওখান থেকে পড়ে কেউ চান্স পায় বলে, শুধু আমি পাই না, অনেকেই পায়। কারণ আমি দীপদাদাকে দেখেছি, আমি দীপদাদাকে দেখে আমার অনেকটা হয়েছে অনুপ্রাণিত। মা দেখো দীপদাদাও একটা গ্রামের ছেলে, দীপদাদাও গেছে। দেন নেক্সট ইয়ার হেমকান্তি দাকেও দেখলাম। তো বললো মা, মানে আমিও এটা ভেবেছিলাম, এখানে আমি কোনোদিনও আসবো আমি এটা ভাবতে পারিনি, হয়তো চান্স পাবো। না তুই এবার ভাবছিস যে এবার পডকাস্ট হচ্ছে না, কি ব্যাপার হলো? হ্যাঁ এটা আমি ভেবেছিলাম, এটা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে স্যার কেন এই ইয়ারটা হলো না, যাই হোক। বাট আমি এখানে আসবো এটা ভাবিনি, আমি চান্স পেতে পারি, বাট স্যারের সঙ্গে গিয়ে পডকাস্ট করা না এবছর আমরা সময় পাইনি, কিন্তু এবছর আমরা দুজনকেই দুজনের সাথে দুটো পডকাস্টই হয়তো করব। সেটা আমরা যারা দেখ এরকম অনেকে আছে যারা তোর থেকে হয়তো বেশি নম্বর পেয়েছে, কিন্তু তবুও তোকে ডাকার একটাই কারণ ছিল, কারণ আমি দেখলাম যে প্রথম বছর তুই অক্সিজেনে পড়েছিস, পাসনি, আবার অক্সিজেনে পড়েছিস, সেই জন্য আমি বললাম যে তাহলে একে ডাকতে হবে, কারণ জানতেও এটা হবে যে এক বছর আমাদের কাছে পড়ে পেলো না, দ্বিতীয় বছর আবার আমাদের কাছেই কেন পড়লো,
এটাও জানতে হবে এবং কি করলো, যেহেতু তোর এই ব্যর্থ এবং সফলতার পুরো এবং আমি অনেককে ব্যাপারটা রয়েছে। বলেওছি, আমার স্কুল টিচারদের, যে সৃষ্টি তুমি অক্সিজেনে পড়েছিলে, তো ওনাদের আবার একে কাউকে ভর্তি করেন, আমি বলি হ্যাঁ আমি ওখানেই পড়েছি, আমি আর অন্য কোনো ইনস্টিটিউটকে আমি চিনি না, আমি ওখানেই পড়েছি, আমি ওটুকুর কথাই বলতে পারবো, আর আমার পড়ানো ভালো লেগেছে তাই আমি ওখানে পড়েছি, ব্যাস। এর হ্যাঁ মানে সেটা যাই হোক, মানে আমার বক্তব্য সবাই সবার মতো করে চেষ্টা করে। যাই হোক, এরপরে কি ডাক্তার হওয়ার প্ল্যান, মানে কি ডাক্তার হতে চাস বড় হয়ে? বেসিক্যালি আমার হার্টটা খুব ভালো লাগে, পড়তে খুবই ভালো লাগে। কি পড়ছিস হার্টে তুই এখন? হার্টের অ্যানাটমি পড়েছিস? হ্যাঁ পড়েছি, হার্টের তো হার্ট বেস, ধরেছিস হাতে? হ্যাঁ কিরম আমার ভাবে ধরতে ছবিও হয় রয়েছে, heart? হ্যাঁ এইখানে বেসটা থাকে, অ্যাপেক্সটা এইদিকে রাখে, অ্যাপেক্স বিট, অ্যাপেক্স বিট ফিজিওলজিতে অ্যাপেক্স বিট এখন চেক হচ্ছে, আমি তো কিছুই ফিল করতে পারলাম না, আমি ফিল চেক করা, করেছি। ফিল করতে হলে কি করতে হয়? যদি অ্যাপেক্স বিট ধর এমনিতে কেউ ফিল করতে পারছে না, তাহলে Palpate করে তো, না ধর প্যালপেট করে পেলি না, হ্যাঁ শুয়ে আছে সে, হ্যাঁ স্যার আমি ল্যাটারাল দিকে আমি ওকে বেন্ড করব Lateral যাতে bend। অনেক সময় হার্ট, তাও কি না পেতে পারিস? হ্যাঁ হ্যাঁ আমার মতো মোটা হলে পাবি না। ওবেস, হ্যাঁ এটা আমাদের বলেছে আর স্যার। আর কি কারণ হতে পারে যে তুই ঘোরালি রোগা পেশেন্ট, হ্যাঁ তুই বাঁ দিকে ফিফথ ইন্টারকস্টাল স্পেসে হাত দিলি এবং ঘোরালি ল্যাটারালি করলি, তবুও পেট পাচ্ছিস না, কি কারণ হতে এটা পারে? একটা হতে পারে ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া, বাহ তুই তো একদম একদম, এটা কি তোর মানে ভাইভাতে জিজ্ঞাসা করে নিয়েছে এই কোশ্চেন? না স্যার অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান ফিজিওলজি চলছে ও এখন, মানে তুই এত প্রম দুটো উত্তরই ঠিক দিলি তুই। যাক তুই তার মানে পড়াশোনা করছিস, একেবারে আমার পড়াশোনা মজা লাগে একেবারে যে পড়তে, পড়ছিস। আমি একটু ফাঁকিবাজ টাইপের, মানে খুব বেশি পড়ি না, কিন্তু যেটুকু টাইম পড়ি মজা করেই পড়ি। আমার তো ভালো তাহলে তুই লাগে। কার্ডিওলজিস্ট হতে চাস নাকি অপারেশন এটা করতে আবার চাস? বলা যাবে না কাউকে, কারণ কেন বললে আবার কি হবে? আমার সবসময় স্বপ্নকে গুছিয়ে রাখো মনের মধ্যে, মানে কাউকে তুই জানাবে যত না। তাহলে তুই আগে বলতিস না ডাক্তার হবো না কবে? অ্যাকচুয়ালি কেউ জানতো না তো, মা বাবা ছাড়া কেউই জানতো না। মানে এই যে তুই রিপিটও স্কুলে করে যখন বলতাম, জিজ্ঞেস করতো ছোটবেলায় তো কি হতে চাও, আমি একটা ভালো মানুষ হতে চাই, এইটাই বলতিস? আমি ওটাই বলতাম, আমি কি ডক্টর ইঞ্জিনিয়ার কোনোদিনই বলিনি। বুঝলাম। আমাকে স্যাররা বলতো সৃষ্টি তুমি এই দিকে যেতে পারো, আমার কথা বলা নাকি খুব ভালো, আমি শুনেছিলাম প্রাইমারি স্কুল থেকে, বলতো তুমি জার্নালিজমে যাও, তুমি ভালো জার্নালিস্ট হবে, বিভিন্ন লোক বিভিন্ন বলতো তুমি এটা হবে ওটা হবে, বাট আমি জানি আমি কি হতে চাই, কোনোদিনও কাউকে বলতাম না, আমার কাছের লোকরা ছাড়া আর কেউ জানতো তো না। বাবার চলে যাওয়া ক্লাস 9 এর একটা মেয়ের কাছে তো আমার মনে হয় খুব চাপের, মানে ওইটা কতটা, ওই ফেসটাকে কতটা ট্যাকেল করতে অসুবিধা হলো বা কি করে করলি? কারণ তুই মাধ্যমিকের বছর ট্রমাটাইজডই হয়ে ছিলিস, গেছি, হ্যাঁ সেটা অনেক দিন, হ্যাঁ আমি ওই রাতে করে কাঁদতাম প্রচুর, পুরো কাঁদতাম। 9 বাবা 9 10 আমি মেয়েরা তো exam ও এমনি দিয়েছি, বাবার মেয়েরা তো এমনি বাবাদের খুব ক্লোজ হয়। অবশ্যই অবশ্যই। আর ওই যে আমার বাবা সবকিছুতেই আমাকে সাপোর্ট করে, সেই আমার মা সেটা বুঝতে দেয়নি, সেটা আমার মায়ের কৃতিত্ব, যে বাবার এটা, হ্যাঁ বাবার অভাব তো একটা কেউ পূরণ করতে পারে না, একটা প্রতিটা মানুষের সঙ্গে আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট আলাদা আলাদা হয়, বাট মেবি বুঝতে দেয়নি। আমি ওইখান থেকে আমার মা আমাকে এতটা গ্রুম করেছে যে আমি এখান অবধি পৌঁছতে পেরেছি। তাহলে এখন মা খুব খুশি? মা খুব খুশি, যখন বাজারে যাচ্ছে মেয়ে বাইরে জিজ্ঞাসা ফোন করছে, আমি আমাকে ফোন করতে করতে যাচ্ছে, বলছে মেয়ের সঙ্গে কথা বলছে, বলে হ্যাঁ খুব খুশি, এই মাই ফিল করছে, আমি তো আর মাকে অশিক্ষিত ফিল মাকে করছি। মাকে মেডিকেল কলেজে তুই নিয়ে এসেছিস তো দেখা? মাই ভর্তি ভর্তি করতে 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 এসেছিল। এসেছিল মা, তাহলে মা খুব খুশি তোকে মা অ্যাপ্রন খুব পরে খুশি, দেখে, স্টেথ হতে খুব দেখে? খুশি, খুব খুশি। খুশি বলছে তুমি পড়াশোনা, বলে কত খুশি, বলছে তুই কি ইনকাম করবি, কত বড় ডাক্তার হবি, দরকার নেই, আমার জানার হয়ে দরকার নেই, গেছে। তুই আমার এই স্বপ্নটা পূরণ করেছিস। কারণ মাকে অনেকে বলেছিল ও পায় না, বাংলা মিডিয়াম তো এ অনেক ভালো ভালো স্টুডেন্ট পায় না, তুমি কি বলছো, তোমার মেয়ে একটা পেয়ে যাবে। তো মা ওইটা যে আমি করে দিয়েছি, মার কাছে ওটা অনেক বড় অ্যাচিভমেন্ট, যে আমি চান্স পেয়ে দেখিয়েছি যে হ্যাঁ মানে বাংলা যাদের বলে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। হ্যাঁ কাইন্ড অফ, আমি ওটা ফিল করি না, বাট মা ফিল করে। তুই কি লোকে যখন এরকম বলতো তুই কি খুব রেগে যেতিস নাকি তুই ইমোশনলেস এইসব ব্যাপার? ক্যাজুয়াল, ও বলবে, লোক বলবে, আর ওরাই তো পরে বলবে সত্যি করে দেখি। আমি একটু মানে স্পোর্টসম্যান, ওই আমার কোনো যায় আসে না কারোর কথায়, কিন্তু মায়েদের তো অবভিয়াসলি যায়। আমার মনে হয় আমি পড়ছি, আমি ঘুরিয়ে উত্তরও দেওয়া প্রয়োজন মনে করি না, আমি ঘুরিয়ে উত্তরও দিই। খুব ইন্সপায়ারিং তোর, আমার মনে হয় তোর জার্নি, এবং বহু স্টুডেন্ট আমার মনে হয় তোকে দেখে ইন্সপায়ার হবে। তো তোর কি মনে হয় যে যারা তোর নিট দিল এবং একটুর জন্য পেলো না, তার একটুর জন্য তার মানে প্রিপারেশন নিয়েছিল এবং পেলো না সামহাউ, এবছর পেলো না, বা যারা এই পডকাস্ট পরে দেখবে তাদের কি মানে, তারা যদি মনে করে যে আমি আর এক বছর চেষ্টা করব, তাহলে তাদের কি কি মানে ভাবা উচিত এবং কিভাবে কামব্যাক করা উচিত? যে পড়া তো যেরকম টিচাররা বলছে পড়া উচিত, আর রেগুলারলি মক টেস্টটা শুরু থেকেই মক টেস্টটা, কারণ যেহেতু একটু কারণে হলো না,
তো এক্সামই দিতে হবে আলটিমেটলি আমাদের। তো শুরু থেকে যদি পরীক্ষা দেওয়ার এমসিকিউ প্র্যাকটিস করে, এটাই মেন প্র্যাকটিস করার, পরীক্ষাতে যে ভুলগুলো হচ্ছে কেন হচ্ছে, কি কারণ আছে, ওইগুলো দেখা, ব্যাস এটুকুই, বেশি কিছু করতে হয় না আমার মনে হয়। স্যারদের কথাটা মেনে চলা, স্যারদের কথাটা মেনে চলা, ওটা চলতে হবে। হ্যাঁ, ওটা তো শোনে না বেসিক্যালি সবাই। যেটা আমি লাস্ট 2 মাস অন্ধের মতো আপনার কথাটা মেনে চলেছি। এই 2 মাস এক্সামটা আমি দিয়েছি 2টো থেকে 5টা অবধি। সেটা খুব ইম্পর্টেন্ট আমার। হ্যাঁ, 70 থেকে 80টা কোয়েশ্চেন মক টেস্ট আমি দিয়েছি ওই পেপারটাকে ফেস করার আগে। তারপরে তুই যদি না পেতে সেটা খুব অন্যায় হতো এবছর না পেলে। সেটা উপর তুই যখন কঠিন, আমার বক্তব্য একটু আসি নিট 2025 এর পেপারে তুই কোন সাবজেক্ট দিয়ে শুরু করেছিলিস? আপনার মতো বায়োলজি। বায়োলজি সেখানে লেংদি পেপার, বাপরে কি মনে হলো? আমি তো যেগুলো পারছি করছি, যেগুলো পাচ্ছি না ঘুরে মানে একবার পড়ছি যে মনে হচ্ছে হবে না, স্কিপ করি। তুই কিন্তু আমার সব কথা শুনেছিস তার মানে? পুরোটাই আপনার মতো। আর ওটাই বারবার ভাবছি, স্যার যে বলতো যে ওই শেষ টাইম অবধি তোমাকে লড়ে যেতে হবে, সেই পেপার যাই হোক আমি করে যেতাম। আর আফটার এক্সাম দেওয়ার পরে যখন স্যার একজন ছিলেন, উনি খাতা নিচে বলছে এবছর কিন্তু কোশ্চেন টাফ হয়েছে, তখন আমার একটু মনে আনন্দ হলো যে তাহলে আমি ভুল ভাবছি না। তো বায়োলজি করে তারপরে কোন সাবজেক্টে গেলি? কেমিস্ট্রিতে গেলাম। কেমিস্ট্রিতে আমার একটু মোটামুটি আমি পারছিলাম, বাট ফিজিক্স বাপরে কোশ্চেন দেখছি, এগুলো কি কোশ্চেন যেন কোনোটাই দেখিনি। তারপরে কি করলি? বেছে বেছে কিছু করলি? হ্যাঁ, ওই একটা দেখছি পারছি না, আবার কিছু করতে গিয়ে আটকেও যাচ্ছে, অনেক লেন্দি ছিল যেগুলো করতে গিয়ে আটকে যাচ্ছে, মানে শেষ মোমেন্টে গিয়ে যখন ক্যালকুলেশন আটকে যাচ্ছে একটু ভয় করছে, কিন্তু সেই বোঝাচ্ছি হবে হবে হবে, এটা হচ্ছে না, পরেরটাই যাও। আমি ওই করে করে পুরো পেপারটা কমপ্লিট করি, টাইমের আগেই করি, কারণ বেশি কিছু করার ছিল না, সব তো পারতামও না। তো ওইগুলো করতে থাকি। আর যখন স্যার আমার বারবার মনে হচ্ছিল না পেপারটা টাফ রয়েছে, আর একদম যেন ছন্দ ছাড়া, মানে আগের ইয়ারের কোয়েশ্চেনে ছিল এখানে বায়োলজি মানে জুওলজি বটানি আলাদা আলাদা করে লেখা থাকতো, কিছুই ছিল না, একেবারে পরপর সব ছিল। তো আমি বললাম না, আমার যতটুকু করার আমি করে যাব, দেন উপরওয়ালার হাতে যা হবে। তো তারপরে এবছর যে টাফ পেপার, তোর নাম্বারও তুই ডাউট ছিলিস, তো এবছর না পেলে কি প্ল্যান ছিল তোর? প্ল্যান বি কি ছিল? বেসিক্যালি देयर इज नो প্ল্যান বি। তো তুই কি করতিস মানে? আবার আমি আমার একটা ছিল যে আমি স্কোর যেটা করব আশা করি বিডিএস আমি পেয়ে ও মানে তুই ঢুকতিস এটা কোথাও? হ্যাঁ, একটা কিছু ঢুকে না। আর আমি মানে এটা সবকিছু তো ধৈর্য আমার থাকতে পারে, কিন্তু ফ্যামিলি কন্ডিশনও সেটা পারমিট না করতে পারে, সো আমি করিনি। তো অনেকে এটা ভাবে যে ডাক্তারি পড়তে বোধহয় প্রচুর খরচ, সেটা তো নয়। সেটা তুই তো পড়াশোনার মধ্যে আমার মনে হচ্ছে খরচটা নয়, যারা একটু বাইরে থেকে পড়ছে হ্যাঁ মানে পিজিতে থাকার খরচ, হোস্টেল পেলে সেই খরচটা অনেকটা সেটা অনেকটা কমে যায়। বাকি এমনি যে কোর্স ফি স্টেপস ফি সেগুলো তো খুবই যৎসামান্য। একটা সাধারণ। তাহলে তুই মেদিনীপুর থেকে এসেছিস না? তো কলকাতা কেমন লাগছে তোর? কলকাতার জল পেটে পড়ে তুই কতটা পাল্টালি? একদমই পাল্টাইনি। এখানের কলকাতার মধ্যে কি মেদিনীপুরের ভাইব নিয়ে এসেছিস? কাইন্ড অফ এই মানে আমি একটু সবাই বলে আমি নাকি খুব এনার্জেটিক, থাকলে নাকি মাহৌলই চেঞ্জ করে দিই। আমার বন্ধুরাই বলে আমরা আমাদের স্কুলে এনার্জেটিক ছিলাম, বাট তোর পাশে এসে আমি একটু ফিকে মনে করি। বাট আমার অনেক বন্ধু হয়েছে মেদিনীপুরের, অনেকে আমার কলেজে রয়েছে, তো তাদের সঙ্গে একটা আলাদা বন্ধুত্ব হয়ে গেছে, তাদের সঙ্গে আমি খেলতে যাই ক্রিকেট, তো তারাও অনেক ভালো স্টুডেন্ট, তাদের সঙ্গে মিশি, সবার থেকে কিছু শেখার চেষ্টা করি। মেদিনীপুরে তো এমনিতে আমরা ছোটবেলা থেকে শুনি যে মেদিনীপুরে সবথেকে ভালো স্টুডেন্টরা, সবথেকে মাধ্যমিক হাইয়েস্ট পার্সেন্টেজ মেদিনীপুরে, হাইয়েস্ট নাম্বার মেদিনীপুর থেকে পেতো। হ্যাঁ হ্যাঁ। তো তাই তুই মেদিনীপুর থেকে তাহলে এসে এখন কলকাতা কাঁপাচ্ছিস বেসিক্যালি? না সেটা নয়, বাট হ্যাঁ এনজয় করছি। বুঝলাম। যাক, আমার মনে হয় তোর কথাবার্তা এবং তুই যেভাবে বললি তোর এই পুরো জার্নি আমার মনে হয় বহু স্টুডেন্টকে ইন্সপায়ার করবে। তুই দেখতে খুব ছোটখাটো হলেও আমার মনে হয় তুই যা করেছিস এবং যেভাবে তুই নিজেকে প্রমাণ করেছিস তার বহর অনেক বড়। মানে সেটা তোর আকার দেখে যদি কেউ তোকে ডিফাইন করতে যায় তাহলে সেটা খুব মুশকিল হবে। তো ওভারঅল তুই যদি কিছু বলতে চাস এমনি, যে আমাদের সম্পর্কে হোক বা আমাদের যারা পরবর্তীকালে নিট দেবে তাদের সম্পর্কে হোক, সেটা তুই যা খুশি তাই বলতে পারিস। হ্যাঁ, আমি যেটা বলবো আপনাদের কাছে যারা আপনার না, সব তোদের ছোট তো, ও আমাদের কাছে আছে, আপনাদের কাছে যারা পড়ছে তারা স্যারের কথাটা মেনে চলুক এন্ড দেখুক রেজাল্টটা কি হয়। আমি জাস্ট এটুকুই বলবো, শুনলে তো হয়ে যাবে কিছু না কিছু। আর এমনি যেটা বলতে চাই যে মানুষ কখনো তোমার শুরু স্ট্রাগল ওগুলো পরে শুনবে, এখন যেমন পরে দেখাও, দ্য ওয়ে ইউ ফিনিশড পিপল অলওয়েজ রিমেম্বার দ্যাট। তো অলওয়েজ মানে আমি মক টেস্টে কম পাচ্ছি, আমার দ্বারা হবে না, এটা ভাবার দরকারই নেই। তো তুমি মানে করে যাও, মানে করতেই থাকো, নিজেকে বেটার করার চেষ্টা করে যাও করে যাও করে যাও। একদিন যখন তুমি ওই জায়গায় পৌঁছবে তুমিও পডকাস্ট করতে আসবে আমার মনে হয়। আমি
একদম চাইবো যে তুই খুব বড় ডাক্তার হ এবং খুব ভালো ডাক্তার হ, তোর আরও নাম হোক, এবং আমার মনে হয় তোর মধ্যে সেই সমস্ত কোয়ালিটিস রয়েছে। তোর মধ্যে খুব ভালো, অ্যাকচুয়ালি যেটা তোকে ছোটোবেলায় বলি না জার্নাল, তোর মধ্যে খুব ভালো কমিউনিকেশন স্কিল রয়েছে, তো যেটা খুব ইম্পর্টেন্ট ডাক্তারির ক্ষেত্রে। তো আমি চাইবো তুই খুব ভালো ডাক্তার হ, বড় ডাক্তার হ, Thank you, sir. তোর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ুক, এবং আমার সমস্ত শুভেচ্ছা এবং গোটা অক্সিজেন টিমের সমস্ত শুভেচ্ছা তোর সঙ্গে থাকবে। এখন তো আমাদের ম্যারাথন চলছে এবছরে, জয়দীপ স্যারের ক্লাস চলছে। আমিও করতাম হ্যাঁ, ঠিক এই সময় এই বসে সময় অঙ্কগুলো অঙ্গগুলো, করতাম। তো অবশ্যই তুই জয়দীপ স্যারের সঙ্গে হ্যাঁ, দেখা করে যাবি। অবশ্যই, অবশ্যই। বাকি অনেক শুভেচ্ছা তোর জন্য, এবং অনেক ধন্যবাদ তোকে ধন্যবাদ, আমাদেরকে স্যার। সময় দেওয়ার জন্য, অনেক অনেক তা ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের জন্য আমি আজ এখানে, না যেটা না, আমি স্বপ্ন আমি সবসময় এটা দেখেছিলাম। মনে করি যে কেউ কারুর জন্য যায় না, এটা পুরোটাই দেখ, তুই যদি 70টা পরীক্ষা না দিতিস, তুই যদি সারা বছর এমসিকিউ প্র্যাকটিস না করতিস, তুই যদি পরিশ্রম না করতিস, তাহলে কেউ কিছু না। এটা আমাদের মতো টিচারদের ভাগ্য যে তোরা চান্স পাওয়ার পরে এগুলো বলিস এসে। তোরা যদি নাও বলতিস, তোরা যদি আজকে এটাও বলতিস যে আমি নিজে পড়ি সব পেয়েছি, তো সেটাও সত্যি। তাই ওগুলো কোনো ফ্যাক্টর নয়, এটা পুরোটাই তোর ক্রেডিট, এবং এরা 100% তোর ক্রেডিট, এখানে কারুর কোনো কৃতিত্ব নেওয়ার কিছু নেই। অল দ্য বেস্ট তোকে। এবং আমার মনে হয় আজকের এই পডকাস্ট, আজকের এই আলাপ আলোচনা আড্ডা আমার মনে হয় বহু ছাত্রছাত্রীকে ইন্সপায়ার করবে, এবং এরকম আমরা চেষ্টা করব আরও। এবছর করতে পারিনি, অনেক চাপ ছিল, কারণ এবছর অফলাইনে এসছে, এবং এইসব পুরো একটা এত কঠিন বছর গেছে এটা আমাদের জন্য, সব কিছু মেনটেন করার জন্য, তো আমরা সময় পাইনি। বাট আমরা অবভিয়াসলি সৃষ্টির সাথে কথা বলেছি, আমরা আরও একটা পডকাস্ট করেছি, জানি না সেটা আগে এসছে না পরে এসছে, জানি না কীভাবে তোরা দেখেছিস, তো যাই হোক। বাট আমরা নিশ্চয়ই আরও এই চ্যানেলে আরও অনেক পডকাস্ট নিয়ে আসবো, যারা ডাক্তারিতে গেছে, সফল হয়েছে, ব্যর্থতা থেকে যারা সফলতার জার্নি লিখেছে। তো যাই হোক, এই চ্যানেলটাকে তোরা ফলো টলো করতে পারিস, কারণ আশা করা যায় অনেক ইন্সপায়ারিং কিছু থাকবে, যেটা সবাই চায়, মোটিভেশন চায়। বাট যেটা ও বললো যে মোটিভেশন নিজের মধ্যে থেকে আসে, মোটিভেশন নিজেকেই আসতে হবে, প্রসেস খুব ইম্পর্টেন্ট, লোডে যাওয়া খুব ইম্পর্টেন্ট, এবং সেইগুলো যদি থাকে তাহলে কিচ্ছু দরকার নেই। বাকি ও খুব সুন্দর একটা কথা বললো, তোর কথা লোকে তখনই শুনবে যখন তুই সফল হবি। ওর কথাও আজকে লোকে শুনছে, ও সফল হয়েছে, তাই তাই এটা ফ্যাক্টর নয় যে নিট পরীক্ষায় চান্স পেলে বা না পাওয়াটা সফল বা ব্যর্থতা। জীবনে সফল হতে হবে, তার জন্য একটাই এবং একটা দুটো জিনিসই তার জন্য খুব বেসিক, পরিশ্রম করে যা, লেগে থাক, প্রসেসে ফলো কর, এবং যেটাই করছিস সেটাকে, প্রসেসটাকে তুই যদি এনজয় না করিস, সেটাকে কোনোদিন বেশি দিন করতে পারবি না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন অবধি সবাই খুব ভালো থাক। আর একবার ধন্যবাদ সৃষ্টি, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার।